হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? জি, ভালো আছি। জি। বলেন। আচ্ছা, আমার বিষয়টা আসলে আমি শর্টকাটে বলার চেষ্টা করব। জি। এখন যে কথাটা দিয়ে শুরু করব সেটা আসলে পুরাটা আমি না ভেঙে বলি। আমার ছোটবেলাটা যখন আমার বাবা মার সাথে কাটানোর কথা, সেই সময়টা আসলে আমার বাবা মাকে ছাড়াই আমি বড় হয়েছি বলতে গেলে। প্রায় ৫-৬টা বছর যখন আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, সেই সময়টা আমার বাবার কাছ থেকে দূরে, মার কাছ থেকে দূরে, যে কারণেই হোক এটা এখন না বলাটাই ভালো। কারণ অনেক পরিচিত মানুষরা হয়তো দেখছে, আমার এই কথাগুলো কারোর সাথে শেয়ার করার জন্য না। তো যাই হোক, তারপরে আমার অল্প বয়সে বিয়ে হইলো আমার হাজবেন্ডের সাথে, ওর সাথে রিলেশন করে বিয়ে হয়েছে। তখন আমার বাবা মার সাথে আমার আর কি আমি বিচ্ছিন্ন ভাবেই ছিলাম। আমার চাচা আমাকে বড় করছে। তো আমার হাজবেন্ডের সাথে পরিচয় হইলো, রিলেশন করে আমরা বিয়ে করলাম। বিয়েটাও আর কি আমাদের জানতাম না যে আমাদের বিয়ে হবে, কাকতালীয় ভাবে হঠাৎ করে আমরা দেখা করতে গেছি, দেরি হয়ে যাওয়াতে সেদিন আমাদের বিয়ে হয়ে গেছে। তো বিয়ে হওয়ার পরে আমাদের ফ্যামিলি থেকে মেনে নেয় নাই, প্রায় মনে হয় 4-5 বছর পরে আমাদেরকে মেনে নিচ্ছে। তো বিয়ের পর থেকে যেটা হয়েছে, আমার হাজবেন্ডের সাথে আমার শারীরিক ভাবে মানসিক ভাবে উভয় দিক থেকে আমাদের অনেক দূরত্বে কাটছে। আমার হাজবেন্ড দেখা গেছে যে পুলিশে চাকরি করে, আমি বলি এই কথাটা, সে পুলিশে চাকরি করে। আপনারা হয়তো বা জানেন যে পুলিশে চাকরি করলে ওদের এক্সট্রা কিছু ইনকাম থাকে, ভালো ভালো কোনো জায়গায় তাদের বদলি সূত্রে আর কি। তো সেইভাবে আমার হাজবেন্ডের মোটামুটি ভালো ইনকাম যখন থাকতো, আমার হাজবেন্ড আমাকে সেভাবে খরচটা বহন করতো না। এবং আমি দেখতাম যে সে অনেক টাকা ইনকাম করতেছে, বা ওর সাথেও যারা আছে ওরাও আমাকে বলতো ওর এক্সট্রা ইনকাম গুলা, কিন্তু সেটা আমার কাছে আসতো না বা আমি জানতাম না। যখন সে ওই ইনকাম গুলার থেকে বের হয়ে আসতো, তখন সে মানসিক ভাবে আমাকে টর্চার করতো। আমার দ্বারাই নাকি সবকিছু শেষ হয়ে গেছে, এরকম ভাবে একটা টর্চারের মধ্যে থাকতাম। আর বদলি সুবাদে আমাদের মোটামুটি কয়েক জায়গায় যাওয়া হচ্ছে। আমার সাথে যাদেরই পরিচয় থাকতো, কোনো মেয়েদের সাথে ভালো সম্পর্ক, আমার হাজবেন্ড তাদের সাথে পরকীয়া লিপ্ত থাকতো। এখন শুধুমাত্র আমি আর কি এমন হয় নাই যে আমি ওকে বিছানায় দেখছি, এটা হয় নাই চোখে, কিন্তু অনেক ভাবে ওর মোবাইলে ভিডিও, ওর মোবাইলে SMS, এবং মানুষের কাছ থেকে, তারপরে ও যখন থানায় ছিল, থানার অনেক দারোগারা ওসি সাহেবের কাছে অনেক ভাবে কমপ্লেন করতো ওর সাথে যে মেয়েদের সম্পর্ক থাকতো। তো যাই হোক, এইভাবেই মেনে নিচ্ছি। আমার ছেলেটার মুখের দিকে তাকায়া ছেলেটাকে শুধু বলতাম যে তুমি একটা সময় বড় হও, তুমি পড়াশোনা করে ভালোভাবে একটা প্রতিষ্ঠিত মানুষ হও, তুমি আমাকে নিয়ে সরে যেতে পারবা। যদি আমার ওইরকম ইনকাম থাকতো, অনেক আগে আমি সেপারেশনে চলে যেতাম। শুধু ছেলেটার মুখের দিকে তাকায় এই সংসারটা আমি টিকাইছিলাম আর কি। তো আমার ছেলেটার 12 বছরের মাথায় আমার মেয়ে কনসেপ্ট করছে। মেয়েটার এখন বর্তমানে 4 বছর বয়স হবে 20 তারিখে। তো এই অবস্থায় মেনে গেছি। আজকে এই সম্পর্ক, কালকে ওই সম্পর্ক আমার হাজবেন্ডের, এবং বাসায় ঠিক মতো খরচ বহন করে না। তো এরকম করতে করতে আমি যখন মানসিক ভাবে একটা ডিপ্রেশনে ছিলাম, এবং আমার পরিবারের সাথে যখন আমার যোগাযোগ হয়েছে, মানে আমার বাবার সাথে মার সাথে যোগাযোগ থাকলেও মনে হয়েছে আমার কেউ নেই, সবাই আছে কিন্তু কেউ নাই। আমার ওইভাবে তারা যে একটা পরিবারের লোকজন হিসেবে যেভাবে আমার প্রতি তাদের দায়িত্ব পালন করার কথা, সেইভাবে তারা কখনো দায়িত্ব পালন করতো না। এদিকে আমার হাজবেন্ডও আমাকে সময় দিত না, আমার পরিবার থেকেও আমি কোনো রকম সাপোর্ট পাইতাম না। একটা ফোনে যোগাযোগ নাই, বা ওদের সাথে আমার যাওয়া আসা নাই, এরকম ভাবে ছিল। তা আমার আম্মা মারা গেছে 3 বছর হইলো। আমার আম্মা থাকতে যা টুকটাক আর কি যোগাযোগটা হইতো। তো এর মধ্যে আমার বই মেলা একজনের সাথে পরিচয় হয়েছে প্রায় মনে 4-5 বছর আগে। তো উনার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, বলতে উনি আমার শুভাকাঙ্ক্ষী। উনি আমাকে অনেক দিক থেকে সাপোর্ট দিতেন, এবং উনিও জানতো আমার হাজবেন্ডের এই বিষয়গুলো। উনিও আমাকে অনেক রকম প্রশ্ন করতো যে আসলে কি আমার জন্য দূরত্ব নাকি আমার হাজবেন্ডের জন্য দূরত্ব। এবং বন্ধুর মতো উনি আমার পাশে ছিল। আমার যখন যেটা দরকার উনি আমাকে সহযোগিতা করতো, টাকা দিয়ে হইলেও সহযোগিতা করতো। আমি আমার মতন করে ওনাকে ভেঙে ভেঙে টাকাটা পরিশোধ করতাম। এবং আমার চোখে একটা প্রবলেম ছিল, চোখের অপারেশনটা আমার হাজবেন্ড করায় নাই, ওই ভদ্রলোক আমার চোখের অপারেশনটা করাইছে। আমার বাবার সামর্থ্য আছে, ভাই বোনের সামর্থ্য আছে, কেউ কিন্তু আমাকে হেল্প করে নাই। তখন বাধ্য হয়ে ওই লোক যখন আমাকে হেল্প করছে, ওনার টাকাটা নিয়ে আমি চোখের অপারেশন করছি, ভেঙে ভেঙে ওনাকে পরিশোধ করতাম। তো আমার হাজবেন্ড জানতো আমি একজনের কাছ থেকে টাকা ধার করছি, ওই টাকাগুলো পরিশোধ করতো না। তো আমার ছেলে আবার সব জানতো। আমি যে ওনার সাথে কথা বলতাম, লাউড স্পিকারে কথা বলতাম, যে আমার ছেলের ভিতরে যেন কখনো কোনো প্রশ্ন না থাকে যে আমার মার কি কোনো খারাপ সম্পর্ক কিনা। কিন্তু যার সাথে কথা বলতাম ওই লোক কিন্তু জানতো না যে আমার ছেলে শুনতেছে। আমি আমার ছেলের কাছে ক্লিয়ার থাকতাম, কারণ আমার হাজবেন্ড কথায় কথা আমাকে থ্রেট দিত যে তোকে তোর ছেলেকে দিয়ে শিক্ষা দিব, তোর ছেলেই তোকে শিক্ষা দিবে। বাসায় আমাকে এরকম ভাবে টর্চার করতো।
এবং আমার হাজবেন্ডের সাথে আমার দেখা যায় তো শারীরিক সম্পর্কটা অনেক দূরত্ব, 1 বছর 1.5 বছর 8 মাস এরকম করে আমার সাথে সে আসতো, অথচ সে আলাদা করে যৌন ডাক্তার দেখাইতো। আমি প্রেসক্রিপশন পাইছি, তারপরে সে অনলাইনে অর্ডার দিয়ে ওষুধ আনতো, 8,000 9,000 টাকা দিয়ে ওষুধ আনতো। এইগুলো কিন্তু আমি আমার ছেলে যখন যেহেতু ক্লাস 10-এ পড়ে ওকে কিন্তু আমি এগুলো দেখাইতাম, কারণ আমার হাজবেন্ড যেহেতু বলতো ছেলেকে দিয়ে আমাকে শিক্ষা দিবে বা আমাকে একটা কিছু করবে, এর জন্য আমি যে ওই ভদ্রলোকের সাথে কথা বলতাম সেটাও ছেলেকে সামনে রেখে লাউড স্পিকারে কথা বলতাম। তো আমার ছেলে ক্লাস 10-এ পড়ে ও ইদানিং দেখতেছে আমাদের কারণে কিনা জানি না ও পড়াশোনা একটু অমনোযোগী হয়ে গেছে। পড়াশোনার জন্য আমি আমার ছেলেকে শাসন করতাম, এবং কিছুদিন আগে 4-5 মাস আগে আমার ছেলে খুব বেয়াদবি করতেছিল আমার সাথে, আমি ওর গায়ে হাত তুলছি। গায়ে হাত তোলার পর আমার ছেলে আমার সাথে খুব বাজে আচরণ করছে। ওর বাবা যেভাবে বলতো ওর বাবার টাকা পয়সা আমি ধ্বংস করছি, ঠিক সেইভাবেই ছেলে আমাকে এই কথাগুলা বলতো। তো বলার পরে ছেলের সাথে আমি কয়েকদিন রাগ হয়েছি, কথা বলি নাই। তো ওর বাবা আবার বদলি হয়ে কক্সবাজার গেছিল রোজার লাস্টের দিকে। ওর বাবা আসলেও আমার ছেলে আমার সাথে বেয়াদবি করছে, ওর বাবার সামনে আমার ছেলেকে আমি সেদিনও শাসন করছি। এখন 2 দিন করা শাসন করাতে আমার ছেলে তার বাবাকে বলে দিচ্ছে আমি তার সাথে কথা বলতাম, ওই লোকের কথা আমার হাজবেন্ডকে বলে দিচ্ছে। আর আমার হাজবেন্ড এমন মানুষ ছিল যে আমি যদি কারোর সাথে কথা বলি সে সেটা স্বাভাবিকভাবে নিত না, সেটাকে সে নোংরা ভাবে উপস্থাপন করতো আমার পরিচিত লোকজনের সাথে। সেই জন্য ওনার অবর্তমানে আমি কথা বলতাম। তো আমার ছেলে যখন বলে দিচ্ছে, বলে দেওয়ার পরে এখন আমার হাজবেন্ড প্ল্যান করছে আমার ছেলের সাথে, আমার ছেলের টিচারের সাথে, যে আমাদেরকে হাতে নাতে ধরে এটা খারাপ ভাবে এসে উপস্থাপন করতে চাইছে। কিন্তু ওই ভদ্রলোক কখন আমার বাসায় আসে নাই, কখনই আসতো না। উনি আমার সাথে যদি দেখা হইতো কোনো কাজে বা ফোনে কথা হইতো এই পর্যন্তই। তো আমাদের বাসায় আসতো অন্য একজন ছেলে, আমার থেকে আরো মনে হয় 15-16 বছরের ছোট হবে। আমার বোনের হাজবেন্ডের অফিসে চাকরি করে। আমি আবার নতুন একটা বুটিক শপের ব্যবসা করতেছিলাম। তো আমার ছেলেকে নিয়ে যখন আমি মার্কেটে যেতাম কাপড় চোপড় আনতে, ওই ছেলেটা আমাদের সাথে যাইতো, কারণ অনেক কাপড় চোপড় আনতে হইতো একসাথে, তখন ওই ছেলেটাকে আমি নিয়ে যাইতাম। তো আমার ছেলে একদিন বলতেছে যে আমার যে ইদানিং যে রাসেল ভাইপার সাপের একটা উপদ্রব হচ্ছিল, আমি আবার সাপ ভয় পাই। আমার বারান্দায় অনেকগুলা গাছ ছিল, আমি আমার ছেলেকে বলছি নিচে দারোয়ানকে বলবো একজন লোক দিতে, আমি গাছগুলা বারান্দায় ছাদে উঠাই ফেলবো। তো আমার ছেলে তখন বলতেছে মামুনি তুমি ওই আঙ্কেলকে আনো, যে ছেলেটার কথা বলা আমার থেকে অনেক জুনিয়র, তাকে আনো। তো আমি বলছি না বাবা ওকে আমি আনবো না, ওই ছেলেটা রাগ উঠলে আমার সাথে খুব বেয়াদবি করতো, সেই জন্য ওই ছেলেটাকে আমি অ্যাভয়েড করতেছি। তো ওদের যে ভিতরে পরিকল্পনা এটা তো আমি জানি না। তো আমার হাজবেন্ড আমার ছেলেকে দিয়ে শিখাই রাখছে ওই ছেলেকে আমার বাসায় আনবে, এনে হাতে নাতে ধরে আমাকে একটা অপবাদ দিবে, এটা পরে আমি বুঝতে পারছি। তো হঠাৎ করে ওই ছেলেটা আসছে বাসায়, আমাদের বাসায় আসার পরে ওই ছেলেটার সাথে আমার এমনি কথা কাটাকাটি হইতো আগেও, সেই জন্য কথা কাটাকাটি হইলে আমি বলছি তুই ঘর থেকে বের হয়ে যা। ওই ছেলেটা বের হয়ে যাবে, আমার ছেলে যেতে দিচ্ছে না, ওকে আটকাচ্ছে। আমি তো আর বুঝি না কেন আটকাচ্ছে, ওই ছেলেটাকে আর যেতে দেয় নাই। মুহূর্তের মধ্যে আমার হাজবেন্ড চলে আসছে কক্সবাজার থেকে, ওরা প্লেন ছিল, বিমানে করে আমার হাজবেন্ড চলে আসছে। আমার হাজবেন্ড এসে দেখছে আমি আমার বাচ্চাকে কুলে নিয়ে বসে, মোবাইল আমার হাতে, বাচ্চা আমার মোবাইল দেখছে, আর ছেলেটা অন্য একটা কর্নার অনেকটা দূরত্বে কর্নারে বসে আছে, ওই ছেলের হাতেও ফোন। আমার হাজবেন্ড বাসায় ঢুকে ওই ছেলেকে আমাকে ওই ছেলের হাতে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে ফেলছে, বেঁধে আমাকে বলতেছে এই ছেলের সাথে তোর অবৈধ সম্পর্ক, তুই ওর নামে মামলা করবি, ধর্ষণ মামলা। তখন আমি বলতেছি না, যেটা সত্য না সেই মামলা তো আমি দিতে পারবো না, আমার দ্বারা একটা মানুষের ক্ষতি হবে এটা আমি কখনোই চাই না। তো আমি আমার ছেলেকে পায়ে ধরছি, আমার হাজবেন্ডকে পায়ে ধরতেছি। আমার হাজবেন্ডের পায়ে যদি আমি 1 বার ধরি 10 বার ধরছি আমার ছেলের পায়ে, যে বাবা তুমি আমার সংসারটা নষ্ট করো না, তুমি তো এখন বুঝতেছো না, আজকে থেকে 5 বছর পরে যখন বুঝবা তখন দেখবা সব শেষ হয়ে গেছে, তুমি কি এই পরিকল্পনা করে ওনাকে আনছো? তা আমার ছেলে বলতেছে হ্যাঁ এটা তো আব্বুর সাথে আমাদের পরিকল্পনা, এছাড়া তো তোমাকে আমরা কোনোভাবে আটকাইতে পারবো না, এইভাবে ছেলে বলতেছে। তো আগের দিন রাতে ওই ছেলেকে আটকাইছে, পরের দিন রাত পর্যন্ত ওই ছেলে আমার বাসায়, এবং আমার ছেলের যে টিচার সেই টিচারকেও আমার হাজবেন্ড যেতে দেয় নাই, টিচারকে সাক্ষী হিসাবে রাখছে। এদিকে আমার যে বড় ভাই, আমার বড় ভাইকে আমার হাজবেন্ড ফোনে শোনাইছে যে আমার সাথে ওই ছেলের অবৈধ সম্পর্ক, ওই ছেলেকে হাতে নাতে ধরছে। আমার বড় ভাই বিশ্বাস করছে, এবং আমার হাজবেন্ড এমন সুন্দর করে মিথ্যা কথা বলতে পারে, কেউ স্বাভাবিকভাবে দেখলে বিশ্বাস করবে না যে সে মিথ্যা কথা বলতেছে। তো আমার চাচা ছিল, আমার চাচার তো ভাই, চাচাকে পরের দিন বিকালবেলা আমার হাজবেন্ড বাসায় আনছে। আমার চাচা আবার চিনতো ওই ছেলেকে, আমার চাচার মেয়ের হাজবেন্ডের অফিসে চাকরি করতো। তো আমার চাচা আসার পরেও আমি বলছি চাচা আমি মামলা করতে পারবো না, আর যেটা সত্য না, ওটা গরিবের ছেলে, আমার দ্বারা একটা ক্ষতি হবে বা আপনাদের দ্বারা ক্ষতি হবে, এই অপবাদটা দিয়ে ছেলেটাকে ক্ষতি করেন না। পরে আমার হাজবেন্ড বলতেছে হয় তুমি মামলা দিবা, না হলে তুমি লিখিত কাগজে সিগনেচার দিবা। আমি বলছি ঠিক আছে, তুমি যেটার মধ্যে সিগনেচার দিতে বলবো আমি সিগনেচার দিব, কিন্তু আমি মামলায় যাব না।
ওই ছেলেকে ওই অবস্থায় বাঁধা। জি জি আমি সরি, আমার কথাটা অল্পতে আমি বলতে পারছি না, হয়তো আপনাদেরকে বিরক্ত করে ফেলছি দীর্ঘ কথা। জি আমরা মোটামুটি একটু ধারণা পেয়েছি। আপনি যদি একটু প্রশ্নটা করতেন যে আমাদের প্রশ্নটা কাছে আমি করতে আমার আসলে লাস্টে না বললে প্রশ্নটা করলে আপনারা বুঝবেন না হয়তো বা। তো আমাকে অনেক রিকোয়েস্ট করার পরে আমি যখন মামলায় গেলাম না, তো আমি তো আমার ছেলেকে বারবার পায়ে ধরছি, আমার হাজবেন্ডকে ধরছি। তো একটা পর্যায়ে আমার হাজবেন্ড স্ট্যাম্প নিয়ে এসে স্ট্যাম্পের মধ্যে কিছু লিখিত ছিল, আমাকে বলতেছে এখানে সিগনেচার করতে হবে। কি লিখিত ছিল? তো আমি প্রথম লেখাটা পড়ি নাই, না পড়ে আমি সিগনেচার করে দিচ্ছি। আমি ভাবছি আমি সিগনেচার করলে হয়তো মামলায় যেতে হবে না। মানে মূল বিষয়ে তাড়াতাড়ি চলে আসেন। পরে এখানে লেখা ছিল যে ওই ছেলের সাথে আমার সম্পর্ক এবং আমাদেরকে অপ্রীতিকর অবস্থায় হাতে নাতে ধরতে পারছে আমার হাজবেন্ড, সবকিছু জেনে আমাকে ক্ষমা করে সে ছেলেকে ছেড়ে দিচ্ছে, ওইটা লেখা ছিল ওইখানে। তো আমি আমার চাচাকে বললাম, চাচা এটা তো মিথ্যা কথা, আমি তো এখানে সিগনেচার যে করে ফেললাম, এটা তো সত্য না। তো আমার চাচা বলতেছে তুমি যদি এখানে সিগনেচার না করো তাহলে তোমার মামলায় যেতে হবে, তুমি তো এখন বাধ্য সিগনেচার করতে। তারপরে আমি সিগনেচার করে দিচ্ছি, ওই ছেলেকে ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পরে আমার চাচাও চলে যাওয়ার সময় বলতেছে তোমার যদি কনফিউশন থাকে, আমি বলছি যে চাচা এখন এই কাগজটা নিয়ে তো আমাকে সে নানা রকম কথা শোনাবে আমার হাজবেন্ড। তো আমার চাচা আমার হাজবেন্ডের কাছে কাগজটা নিয়ে চলে গেছে ওনার বাসায়। আমার চাচা চলে যাওয়ার পরে আমার হাজবেন্ড আমাকে লাগেজ বের করে দিয়ে বলছে কাপড় চোপড় গুছাও, তুমি বাড়িতে যাবা, বাবার সাথে কিছুদিন থেকে আসবা, তোমারও মন এখন ভালো না, তোমার ছেলেরও মন মানসিকতা ভালো না, 10-12 দিন থেকে তুমি চলে আসবা। তো ভালো কথা। আমি যখন ব্যাগ গুছাচ্ছি আমার হাজবেন্ড আমার সামনে দাঁড়ানো, ওর সামনে আমি কাপড় চোপড় নিয়ে টুকটাক। আমরা একটু সংক্ষেপ করে ফেলি। জি আমরা মূল প্রশ্নটাতে চলে আসি। আমার হাজবেন্ড বাড়িতে রেখে চলে যেয়ে আমার একটা কিন্ডারগার্টেন ছিল, চলে যেয়ে ঢাকা স্কুলে সবার কাছে বলছে আমি পাগল হয়ে গেছি, আমি হসপিটালে ভর্তি, আমার চিকিৎসা চলতেছে, সেই কারণে সে স্কুল বিক্রি করে দিয়ে দিচ্ছে আমাকে রেখে। স্কুল বিক্রি করে বাসায় আলমারি ভাঙছে, আমার গয়না ছিল, নগদ টাকা ছিল, সেগুলো আমার হাজবেন্ড সরাই ফেলছে। তারপরে অন্য একটা মেয়ের সাথে আমার ভালো রিলেশন ছিল, ওই মেয়েকে সে নোংরা প্রস্তাব দিচ্ছে। ওই মেয়েকে বলছে যে আমাকে সময় দিবেন, যখন যেভাবে যাবো ওইভাবেই সময় দিবেন, আমি যেখানে রাখবো ওইভাবে আসবেন। তো ওই মেয়ে আমাকে সবকিছু জানাই দিচ্ছে, কল রেকর্ডটা আমার কাছে আমি রাখছি। তো আমাকে বাড়িতে রেখে আমার হাজবেন্ড একটা কথা বারবার বলছে, বাবা কিছু জানে না, বাবার বয়স হয়েছে, বাবা যদি জানে সে স্ট্রোক করতে পারে, বাবা যেন জানে তুমি শুধু বেড়াইতেই গেছো। আমি বাবা মানে কি আপনার বাবার কথা বলছেন? আমার বাবা, জি জি, আমার বাবা একা বাড়িতে থাকে, আমার বাবার কাছে রেখে গেছে এবং সে বারবারই ফোনে আমাকে বলছে আমি যেন আমার আব্বাকে না জানাই। তো আমি আমার আব্বাকে জানাই নাই। তো কিছুদিন পরে আমার কানে শুধু খবর আসতেছিল, আমার হাজবেন্ড আমাকে পাঠায় দিয়ে আমার এলাকার মধ্যে সবার কাছে আমার যে পরিচিত বাসাগুলা ছিল ওইখানে যে আমার সম্বন্ধে নোংরা নোংরা কথাগুলা বলতেছে। তো এইগুলা যখন আমি নিতে পারছিলাম না, আমি হঠাৎ করে মনে হয় অজ্ঞান হয়ে গেছি। আমার চাচি ওরা সবাই মাথায় কাছে পানি টানি ঢালতেছিল। একটা সময় আমার সেন্স আসলে আমার বাবা যা বলতেছিল, আমার বাবার কথাই শুনলাম, সব আমার বাবা জানে। এর মাঝখানে আমার ছেলেকে বাড়িতে পাঠায়, আমার ছেলেকে দিয়ে আমার বাবার কাছে আমার সম্বন্ধে ইনফরমেশন গুলা, নোংরা নোংরা কথাগুলা বলতে। তো আমার বাবা জানার পরে আমার বাবা আর কি আমাকে দোষারোপ, আমি খারাপ, আমার জন্য মানিজ্য থাকে না, আমার বাবার থাকে না, ভাইয়ের থাকে না। আমরা একটু মূল প্রশ্নটাতে চলে আসি, মনে হয় ঘটনাটা সম্পর্কে আমরা ধারণা পেয়ে গেছি। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমার হাজবেন্ড আমাকে রেখে দিয়ে ফোনে একটাই থ্রেট দিচ্ছে আমাকে, যে আমাকে নিয়ে গিয়ে বলছে যে তুই মূল কথা তুই পাগল হয়ে গেছিস, তোর মাথায় কোনো স্মৃতিশক্তি নাই, আর তোকে আমি দেখ না আমি নিয়ে আসি, নিয়ে এসে তোরে যে আমি কি করব, তোর চামড়া ছিঁড়ে ফেলবো, তোরে যে কি করবো তুই ভাবতে পারছিস না। তো এইগুলা বললে তো আমি ভয় পাচ্ছি আমার হাজবেন্ডের কাছে আমি কিভাবে যাব। তো আমার হাজবেন্ড যে আগস্টের 2 তারিখে আসছে আমাকে নেওয়ার জন্য। আসার পরে আমার বাবাকে বলতেছে, আমি একটা কথাই বলছি যে আমি মিথ্যাবাদীর সাথে সংসার করতে পারবো না। এক রফিকের জন্য যদি আমাদের আমরা নামগুলো না বলি, আমাদের আমাদের প্রশ্নটা কি আপনারা আমি বলছি যে ওর জন্য যদি আমাদেরকে আপনার প্রশ্নটা একটু বলুন। আমি তখন তার সাথে যাই না, আমরা আমাকে একবার আমি যাই না, শুধু প্রশ্নটা একটু বলুন, তারপরে আমাদের যদি কোনো প্রশ্ন থাকে অতিথিদের আমরা সেটাও শুনবো। আমি তার সাথে না যাওয়াতে এরপরে থেকে যে প্রায় মনে হয় 2 মাস হয়ে গেছে আমার হাজবেন্ড কোনো খরচ দেয় না এবং 2 মাসের মধ্যে আমাকে কোনো ফোনেও যোগাযোগ করে না। আমরা প্রশ্নটা জানতে চাচ্ছি। এখন আমি চাচ্ছি যে ও যে আমার সাথে কোনো যোগাযোগ করতেছে না, তারপর আমার ফোনটাও সে রেখে দিয়েছিল, আমার টাচ ফোন, এবং সে বাড়িতে রেখে একটা বাটন ফোন আমাকে দিয়ে গেছিল, সেই বাটন ফোনটা যাওয়ার সময় লুকায় নিয়ে গেছে। এখন তার সাথে আমার কোনো যোগাযোগের মাধ্যমও নাই, সেও কোনো যোগাযোগ করে না, আমার চাচাতো ভাই বোন চাচা যারা কাউকে কল দেয় না। এখন আমার মেয়েরও খরচ দিচ্ছে না, আমাকেও সে খোঁজ খবর নিচ্ছে না। এখন এই মুহূর্তে আমি কি করতে পারি? আমার ফ্যামিলি বলতে আর কি আমার শুধু এক চাচা, আমার চাচাতো ভাইরা শুধু যা আমার সাথে আছে, ওরা কথা বলে, আমার
ভাই, আমার আপন বোন, আমার যারা আত্মীয় স্বজন সবাই আমার কাছ থেকে দূরে সরে গেছে, আমার জন্য ওদের মানিজ্যত নাই। এখন আমার প্রশ্ন হলো যে আমার হাজবেন্ড আমার খোঁজ খবর নিচ্ছে না, আমার মেয়ের খরচ দিচ্ছে না, আমার খরচ দিচ্ছে না, আমি এইভাবে কতদিন থাকতে পারি বা আমি কি করতে পারি এই মুহূর্তে? আচ্ছা, আপনার ছেলে কি আপনার হাজবেন্ডের সাথে আছে? জি, আমার ছেলেকে মেসে দিয়ে দিচ্ছে, আমাকে বাড়িতে পাঠায় পরের দিনে ছেলেকে মেসে রেখে দিচ্ছে। আচ্ছা, আপনার প্রশ্নটা আমরা শুনলাম, কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, একটা জিনিস একটু বলবেন যে আপনার সাথে একজন ভদ্রলোকের পরিচয় হয়েছিল যিনি আপনাকে টাকা দিয়ে হেল্প করেছেন, এই ঘটনার পর ওনার সাথে আপনার অবস্থানটা কোন দিকে? সেদিন আবার এই ঘটনার মধ্যে আমার চাচা যখন আমার বাসায় ছিলেন, ওই ভদ্রলোক আমাকে কল দিচ্ছে, আমার ফোনটা ছিল আমার ছেলের হাতে, তো আমার ছেলে সবার সামনে বলতেছে ওই আঙ্কেল কল দিচ্ছে। তো কল দেওয়ার পরে আমার হাজবেন্ড বলছে তুমি কথা বলো, তো আমি কথা বলে বলছি যে আপনি যে টাকা পান, আমার হাজবেন্ডকে বলছি উনি যদি পরিশোধ করে তো করলো, না করলে তার করার কিছু নাই, আর আপনি আমাকে কখনো ফোন দিয়েন না। তো উনি বলছে ঠিক আছে। তখন আমার হাজবেন্ড উনাকে লাউড স্পিকারে আমি শুনতেছি, আমার চাচা শুনতেছে, উনাকে বলতেছে যে উনাকে আমাদের বিল্ডিং এর একজন লোকের সাথে হাতে নাতে খারাপ অবস্থায় দেখছি। তো ওই লোক আবার আমার হাজবেন্ডকে প্রশ্ন করছে আপনি কি হন? বলছে আমি ওনার হাজবেন্ড। ওই লোক বলছে আমার তো সন্দেহ আপনি ওনার হাজবেন্ড কিনা, কারণ আমি ওনাকে খুব ভালো করে চিনি, আপনি যে কথা বলতেছেন এটা আমি কখনো বিশ্বাস করি না। তো আমার হাজবেন্ড তখন ওই লোককে বলছে যে আপনি যে আর জি, আর কোনো প্রশ্ন আছে আমাদের? আমার একটা ছোট প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে ধরেন আপনার লাইফে একটা বিপর্যস্ত অবস্থা এখন, তাই না? এটাতে আপনার মানসিক কি কি অসুবিধা হচ্ছে? মানসিক মানে আমি বহুবার চেষ্টা করতেছি আমি মারা যাব, আমার আর বাঁচতে ইচ্ছা করতেছে না। যতবারই আমি এরকম ভাবি, আমাকে আমার চাচাতো ভাই, চাচি সবাই বলছে তোমার মেয়েটার কথা ভাবতে হবে, কিন্তু সত্যি কথা আমি চাচ্ছি না। যতগুলা দিন যাচ্ছে মনে হচ্ছে আমি মারা যাব, আমি আর বাঁচতেই চাচ্ছি না। মানে আপনার মনে হচ্ছে আপনি মারা যাবেন নাকি আপনি আত্মহত্যার চেষ্টা করছেন? আত্মহত্যার চেষ্টাই করতেছি আমি। আপনি কোন ডক্টরের শরণাপন্ন হয়েছেন, কোন কাউন্সিলর অথবা কোন সাইকিয়াট্রিস্ট? আমাকে তো বাড়ি থেকে বের হওয়া নিষেধ, আমি এখন এমন অবস্থায় আছি যে বাড়ি থেকে বের হওয়া নিষেধ, আমার ফোন থাকবে না এরকম আর কি। উনি নজরবন্দি অবস্থায় আছেন? নজরবন্দি না, কিন্তু আমাকে নিষেধ করে গেছে কোনো ফোন থাকবে না এবং বাড়ি থেকেও যেন বের না হই। অনলাইনে অনেকখানে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার সুযোগ আছে, সেটা কি করা সম্ভব হয়েছে? যে আপনি যেমন এখন আমাদেরকে ফোন করছেন, সেরকম কোথাও চেষ্টা করেননি? না। ঠিক আছে, আমরা একটা জিনিস একটু জানতে চাইবো, এমনি আপনি পড়াশোনা কতদূর করেছেন বা আপনার নিজস্ব দক্ষতা কি আছে যেটা দিয়ে? আমি আসলে ডিগ্রি পাস করছি, তারপরে আমার একটা কিন্ডারগার্টেন ছিল, এর আগে আমি একটা কিন্ডারগার্টেনে 3.5 বছর চাকরি করেছি, আমার হাজবেন্ড ওখান থেকে আমাকে নিয়ে আসছে, তারপরে স্কুলটাও তো বিক্রি করে দিল। আচ্ছা আচ্ছা। তারপর বুটিক শপের একটা কাজ করতেছিলাম, সেটাও সব শেষ করে দিয়েছে। ঠিক আছে, আর নিজেকে ব্যস্ত রাখার জন্য আমি অনেকভাবে চেষ্টা, তারপর একটা চ্যানেল ছিল, ইউটিউব চ্যানেল, নিজেকে ব্যস্ত রাখার জন্য সব শেষ করে ফেলছে। জি, আমরা বুঝতে পারছি আপনি একটা বিপর্যস্ত অবস্থার ভেতর দিয়ে যাচ্ছেন। আমরা একটু আলাপ করি, আপনি শুনেন, ঠিক আছে? আপনার হাজবেন্ড কি এই প্রোগ্রামটা দেখছেন? বা আমি বলতে পারবো না, ও আসলে যেহেতু ছেলেও কাছে নেই। আপনার বাবা কি দেখছেন আপনার সাথে? বলতে পারবো না, আমার বাবা এই মুহূর্তে আছেন দূরে, ঢাকার বাইরে আছেন। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে একটু আলাপ করি, অতিথিদের কাছ থেকেও শুনি, ঠিক আছে? আপনি সাথে থাকেন, আপনার প্রতি আমাদের সহানুভূতি থাকলো। ভদ্রমহিলা ছোটবেলায় যেহেতু বাবা মা কাছে ছিলেন না, তো আমরা যেটা ইয়েতে অ্যাটাচমেন্ট থিওরি বা সংযুক্তি তত্ত্বে বলি যে ওনার ভেতরে তো একটা ইনসিকিউরড জায়গা আছেই, অনিরাপদ বোধ করা, এবং সম্ভবত এই আজকের বিষয়টার সাথে কিন্তু খুব চমৎকার করে মিলে গেছে যে উনি নিজেকে অ্যাবান্ডেন বা পরিত্যক্ত বোধ করেন, এবং সেই জায়গা থেকে একটু স্বামীর সাথে যে দূরত্বের জায়গা, পারিবারিক বন্ধন আলগার যে জায়গাটা, এবং কোথাও কোথাও বোধহয় ছেলেকেও বলা, এই যে জিনিসগুলা, হামিদ তোমার কি মনে হচ্ছে? হ্যাঁ, এগুলো হচ্ছে যে চাইল্ডহুডে যখন একটা প্যারেন্টসের কাছ থেকে মানুষ পর্যাপ্ত নার্সিং পায় না, যত্নগুলো না পায়, তখন কিন্তু যে আজকে আপনি বলেছিলেন যে অনেক ধরনের এইটার একটা সাইড ইফেক্ট যদি আমরা বলি, তার মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া এরকম তৈরি হয়। তার মধ্যে একটা হচ্ছে যে সে সিকিউরড ফিল করে না, ইনসিকিউরিটি কাজ করে, বন্ডিংটা ক্রিয়েট হয় না, যেহেতু একটা সম্পর্কের যে বন্ধনটা
বিলঙ্গিং, মানে সে যে ওইটাতে আছে ওইটাকে ওন করা, ওনারশিপের মধ্যে আমার যে একটা অংশ, এইটার একটা বড় জায়গা তৈরি হয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের ইমোশনাল রিলেশনশিপগুলো মেনটেন করাটাও ডিফিকাল্ট হয়। হ্যাঁ, কারণ ওনারা পর্যাপ্ত বাউন্ডারি ক্রিয়েট করতে পারেন না, মানে কোথায় কোন বাউন্ডারিটা থাকবে। এখন এই সম্পর্কে যে উনার যে ক্রাইসিসের কথাগুলো বললেন, এখানে দেখেন সিগনিফিকেন্টলি বোঝা যাচ্ছে অনেকগুলো বাউন্ডারি উনি ভায়োলেন্ট করেছেন, মানে ব্রেক করেছেন, উনি এটা মেইনটেইন করতে পারেন নাই। হ্যাঁ, এইটা 2 নম্বর হচ্ছে যে ওই যে মানুষ, আপনি প্রথমেই বলেছেন যে এক ধরনের অ্যাগ্রেসিভ আচরণ করেন। হ্যাঁ, সো এই সব কিছু মিলেই ওনার হয়তো চাইল্ডহুডই এটা, উনি এখন হয়তো এটার জন্য উনি দায়ী না, কারণ এটা উনি নিজে করেন নাই, কিন্তু ওনার কঠিন বাস্তবতা ছিল এরকম যে একদম কোর যে পার্সোনালিটি স্ট্রাকচার ডেভেলপ হওয়ার যে সময়টা, যে ব্যক্তিত্ব তৈরির যে সময়টা, শৈশবে, সেই সময়টাতে উনি অনেক ইনসিকিউর, অবহেলার মধ্যে দিয়ে গিয়েছেন। উনি প্রথমেই এটা উল্লেখ করেছেন। এবং সেটার ফলে ওনার যে প্যাটার্নটা ডেভেলপ হয়েছে, ওই প্যাটার্নটার কারণে এবং পারিপার্শ্বিক অবস্থাটাও হয়তো বা এমনই নেগেটিভ পড়েছে যে কারণে ওনারা এখন ভারসাম্য, ওই জিনিসটা ব্যালেন্স করে চলাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে ওনার যেমন যে মানে একটা ডিপ্রেস ফিল করছেন, উনি খুব বিষণ্ণ ফিল করছেন, এবং ওই যে বললেন যে আমার আর বেঁচে থাকতেই মন চায় না। হ্যাঁ, সো এইগুলো ওইভাবে বিশ্লেষণ করার জায়গা আছে। ওনার সমস্যার একটা বড় জায়গা হচ্ছে আইনগত প্রক্রিয়া। এখানে সাইকোলজিক্যাল একটা জায়গা, আপা যে কোয়েশ্চেনটা করেছেন ভেরি সিগনিফিকেন্টলি বলেছেন যে ওনার বাঁচতে মন চাচ্ছে না। ওনার এই জায়গাটা হচ্ছে হয়তো আমাদের সাইকোলজিক্যাল হেল্প নিলে উনি অ্যাটলিস্ট এই জায়গাটা কিভাবে কাজ করার সেই জায়গাটা পাবেন, খুঁজে পাবেন। কিন্তু বাকি অনেক জায়গায় হচ্ছে এটা আমাদের চাইতে অনেক বেশি আইনগত বিষয় বা এই সেই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা বলতে তাদের পরামর্শটা নিলে বেশি ভালো হবে। ঠিক। এবং ছেলেকে সামনে রেখে ফোনে কথা বলা, এই যে সীমারেখার যে জায়গাটা, সেই জায়গাটা থেকে একটু বের হয়ে আসা, এবং দাম্পত্যে যেটা সব সময় হয় যে বাবা একটা বাবার দল তৈরি করে, মা একটা মায়ের দল তৈরি করে, এবং বাচ্চাটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবং এটা করতে গিয়ে কিন্তু ছেলেটাও কি ভবিষ্যতে আসলে কাউকে শ্রদ্ধা করতে পারবে কিনা, ভরসা করতে পারবে কিনা, সেটাও কিন্তু একটা খেয়াল করার জায়গা আছে। এই জায়গাটা আমি একটু বলি, হামিদ খুব সুন্দর করে আসলে সম্পূর্ণটা বলেছে। ভদ্রমহিলা যেহেতু উল্লেখই করলেন যে ছোটবেলায় তার বেড়ে ওঠাটা সেরকম পজিটিভ ভাবে ছিল না, যদিও স্বল্প পরিসরে আমরা তো আসলে অনেকটা জানতে পারিনি। এটা যদি উনি কারো কাছে কাউন্সিলিং এ যান তাহলে এটা হয়তো সেই কাউন্সিলর ডিটেইল জানবেন যে ছোটবেলায় ওনার কি কি ট্রমা ছিল। সো ছোটবেলায় যেহেতু উনি সেরকম ভাবে কোনো সুস্থ পরিবেশ বা গঠনগতভাবে সঠিক পরিবেশ পাননি, ওনার বেড়ে ওঠাতে ওনার আচরণগত বিষয়ে সেরকম সঠিক কোনো মেসেজ কিন্তু উনি নিয়ে বড় হন, অবচেতন মনে হয়তো অনেক কিছু ডেভেলপ করে গেছে। যে উনি ছেলেটাকে যেমন উনি যে ইনসিকিউরিটিস যেটা মানে ডেভেলপ করেছে ছোটবেলায়, সেটা থেকে যেমন ছেলেটাকে তিনি কিছুটা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন, প্লাস ছেলেটাকে হারাতে চান নাই, যে কখনো যদি ছেলের সামনে আমার কিছু বের হয়ে আসে সেটা যেন অবশ্যই আমার ফরে থাকে বা আমার দিকে ছেলে থাকে, সেইভাবে কিন্তু উনি ব্যবহারটা করেছেন। এবং খেয়াল করে দেখেন যে বাবার থেকে কিন্তু ছেলের পায়ে, মানে জিনিসটা মা শাসন করলেন, আবার ছেলের পায়ে বেশি পড়লেন বাবার থেকে। ছেলেটার শৈশবটাও কিন্তু একটা জায়গায় এই পরিবারটা থেকে হারিয়ে যাচ্ছে। এবং আরেকটা বিষয় উনি বলেছেন না, যে উনি হাজবেন্ডের অনেক কিছু ছেলের সাথে শেয়ার করেছেন, যে হাজবেন্ড কোথায় কি করেছে, কোন ডক্টর দেখাচ্ছে, কার সাথে কি রিলেশন। একটা সুস্থভাবে যখন আমরা বড় হই, এটা খুব ছোট্ট বুদ্ধিতে কিন্তু আমরা বুঝি যে আমি যা পেয়ে বড় হয়েছি, আমি যা পাইনি, যে কারণে আজকে আমার ভাবনা চিন্তা বা আমার লাইফটা যেখানে এসে দাঁড়িয়েছে, আমার বাচ্চাটার লাইফটা কিন্তু আমি ঠিক সেখানে ভারসাম্যহীনভাবে কিন্তু ফেলছি আমি নিজে। এবং অবচেতন ভাবে, হ্যাঁ অবচেতন অথবা সচেতন ভাবেও কিছু প্ল্যানিং তো এখানে ছিল, কারণ উনি তো সজ্ঞানে ছেলেকে সবকিছু দেখাচ্ছেন, তাই না? এবং ছেলের কাছে নিজেকে, মানে ওনার কেন একটা তাগিদ বোধ করলেন যে আমার প্রমাণ করতে হবে,
এই যে একটা ভয়ের জায়গা, সেটাও ইনসিকিউরিটির জায়গাটা এতটা স্ট্রং যে ওনার এখনো মনে হয়েছে যে আমার হাজবেন্ড আমার নাই, ছেলে যেন আমার থাকে, পৃথিবীর তো আর কেউ নাই, সো যে কোনো মূল্যে যে কোনো সূত্রে এটা মেলে ও যেন আমার থাকে। কিন্তু ওই ক্ষেত্রে যে ভুলটা করে ফেলেছেন যে ছেলের লাইফটাও একটা ভারসাম্যহীন জায়গায় ফেলেছেন, কারণ উনি নিজে বলছিলেন না ছেলের ইদানিং বেশ বিহেভিয়ারাল ইস্যুস হচ্ছে, আচরণগত সমস্যা হচ্ছে, বাবার মতোই সে একই সূত্রে একই সুরে কথা বলে চলেছে। সো এই জায়গাগুলোর ভুল অথবা যে দরজাটা খুলে দিয়েছেন সেটা কিন্তু আমরা নিজেরাই করলাম। এখন বর্তমানে যে কথা যে ওনার বাঁচতে ইচ্ছা করে না, কারণ আসলে যতটুকু বোঝা গেল হামিদ কিন্তু অলরেডি উল্লেখই করলো যেখানে আইনের সহায়তার বিষয় তো আছেই, কিন্তু বর্তমানে যে উনি ইনসিকিউরিটিস অথবা যে ঝামেলাটার ভেতরে অথবা যে বিপর্যস্ত অবস্থায় লাইফটাকে নিয়ে গেছেন, এটা থেকে উঠে আসাটা আমরা তার পুরোটা সমাধান করতে পারছি না, শুধু মানসিক জায়গাটা করতে পারি, সেটা যদি উনি কখনো কারো কাছে হেল্প সিক করেন। কিন্তু আইনের জায়গাটা তো আছেই, তবে পরিবারের মনে হয় একটা দায়িত্ব এখানে উনি সিক করতে পারেন, যেটা বাংলাদেশে খুব প্রচলিত, তাই না? বাংলাদেশে মানুষ ফার্স্টে কিন্তু আইনের কাছে যায় না, পরিবার আত্মীয় স্বজন অনেক কিছু আছে তাকে হয়তো হেল্প করতে পারে যদি উনি পজিটিভ মাইন্ড নিয়ে আগান, যে আমার যা হয়েছে, যে ভুলগুলো হয়েছে সেইগুলো তো আসলে দু তরফ থেকেই হয়েছে, তো সেই জায়গাগুলোতে পরিবার যদি কিছুটা এগিয়ে আসে, যেমন উনি ওনার চাচার কথা বলছিলেন, সেই লিখিতটা কিন্তু চাচা নিয়ে গেছে, তার মানে এখানে ওনার পরিবারের কেউ না থাকলেও হয়তো দায়িত্বশীলতা থেকে বা সমাজের মানুষ আছে, এবং হাজবেন্ড কিন্তু এটাও বলেছেন যে তোমার বাবাকে যেন জানিও না। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু একটা সফট কর্নার আছে, উনি বয়স্ক মানুষ, স্ট্রোক করতে পারে, অসুস্থ হতে পারে, এবং ভদ্রমহিলার খারাপ বোধ করারও একটা জায়গা আছে যে তার ব্যবসাটা ভেঙে গেছে, তার যেই কাজের জায়গাটা ভেঙে গেছে, সামাজিকভাবে সে যে অপদস্থ হওয়ার জায়গাটাতে পৌঁছে গেছে। তো এখানে বোধহয় একটু পেশাগত সাহায্য নেওয়াটা জরুরি, এবং ওনারা ফ্যামিলি কাউন্সিলিংও নিতে পারেন, ফ্যামিলি থেরাপিতেও ওনারা আসতে পারেন। এর সাথে সাথে আরেকটা জায়গা মনে হচ্ছে যেটা আমার ভয় লাগছে, সেটা হচ্ছে ওনার কিন্তু একটা মেয়েও আছে 4 বছরের, বাচ্চাটা এটা কিভাবে নিচ্ছে, ছেলেটা এটা কিভাবে নিচ্ছে, এবং এই ছেলেটা তো আসলে নিজেকে কোনো জায়গায় ফিল করছে না, বাবা মার যুদ্ধর এফেক্টটা কিন্তু ইমিডিয়েট এক্ষুনি হচ্ছে, কিন্তু বাচ্চাগুলো তো আজকে থেকে আরো 15-20 বছর পরে এসে যখন সংসার জীবনে ঢুকবে, এমন কিছু জায়গায় পৌঁছাবে, সেটা হয়তো বাচ্চাটার জন্য ক্ষতিকারক।